হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব পর্ষদের টেস্ট পেপার 2023-24 একটি অঙ্কের মডেল কোশ্চেন পেপার বা একটা স্কুলের কোশ্চেন পেপার বলতে পারো। যোধপুর পার্ক বয়েজ স্কুল, এটা তোমরা পাবে হচ্ছে 383 নম্বর পেজে। এর আগে যে পেজগুলো রয়েছে বা যে স্কুলগুলো রয়েছে সেগুলো আমি করিয়ে রেখেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা চেক করতে পারো। তো দেখো একের প্রশ্নটা কি বলছে। বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত হবে। তো আমরা এক দাগ দিয়ে দেখো এটা কি করব। আমাদের মেন সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি আর টি বাই দিয়ে 100, এটা হচ্ছে মেন সূত্র। তাহলে এখানে বলে দিয়েছে এ টাকার মানে হচ্ছে এ গুণ আর এর মান বলেছে 10%, 10 গুণ বি মাসের অর্থাৎ বি বাই 12 আর বাই দিয়ে হচ্ছে 100। তাহলে 0 0 কেটে গেল, এ বি ওপরে পড়ে থাকে আর নিচে পড়ে থাকছে কত, 120। তাহলে এ বি বাই 120 আমরা এটা অপশানে দেখতে পাচ্ছি, অপশান বিতে রয়েছে। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি 2 দাগেরটা, একটি বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এ বি। তাহলে 2 দাগের ছবিটা কেমন হবে দেখে নাও। এটা হচ্ছে বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে ব্যাস আঁকলাম, এটার নামকরণ করলাম, এটা এ, এটা বি, এবং এখান থেকে একটা চতুর্ভুজ আঁকলাম, এইভাবে হবে, ঠিক আছে। এটার নামকরণ করলাম সি, এটা করলাম ডি। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে এখানে বলে দিয়েছে এ বি সি 65 ডিগ্রি, এ বি সি অর্থাৎ এই কোণটা বলে দিয়েছে 65 ডিগ্রি, এবং তারপরে কি বলেছে ডিএসি অর্থাৎ এখান থেকে একটা দাগ হবে, এটার মান বলে দিয়েছে কত, 40 ডিগ্রি। এবার দেখো আমাদেরকে যেটা করতে হবে, এখানে যে এই কোণটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, সমকোণ হয়। তো আমরা এখানে লিখতে পারি এ সি বি সমান সমান 90 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। এবার আমরা প্রথমে যেটা বের করব কোণ সি এ বি, এই কোণটা আমরা বের করব। তো এই কোণটা আমরা কি করে বের করব, 180 থেকে যদি আমি 90 বিয়োগ করি এবং তার সাথে যদি আমি 65 বিয়োগ করি, ঠিক আছে, কারণ এই বি কোণটা তো বলে দিয়েছে 65 আর সি কোণ তো আমরা জানি 90, তাই 180 থেকে 90 আর 65 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 25 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে এখানে যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণটা আমরা পেলাম কত ডিগ্রি, 25 ডিগ্রি। এবার কোণ বি এ ডি যদি আমরা বের করতে চাই, বি এ তারপরে ডি, এই পুরো কোণটা যদি বের করতে চাই তাহলে 25 এখন পেলাম, আর আগে থেকে এই ওপরের কোণটা দিয়ে দিয়েছিল হচ্ছে 40 ডিগ্রি, তাহলে 25 আর 40 65 ডিগ্রি। তাহলে 65 ডিগ্রি আমরা পেয়ে গেলাম হচ্ছে বিএডির মান। এখানে চেয়েছে বিসিডির মান কত, তাহলে বিসিডির মান বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, 180 থেকে 65 বিয়োগ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার বিয়োগ করতে হবে, কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, এই কারণের জন্য আমরা এটা বিয়োগ করব। তাহলে 180 থেকে যদি 65 বিয়োগ করি তাহলে 115 ডিগ্রি হচ্ছে, তাহলে 115 ডিগ্রি অপশন সিতে রয়েছে, ঠিক আছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, 3 দাগের অঙ্কটা দেখো কি বলছে। 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 0 এর বীজ দুটির গুণফল -2 হলে কে এর মান কত। তো দেখো এটা খুব সহজ অঙ্ক। প্রথমে 5x স্কোয়ার লিখবো, মাইনাস 3x লিখবো, প্লাস কে লিখবো আর -10 লিখবো ইকুয়াল টু 0, ঠিক আছে। আমাদের এই পাশটা কিন্তু 0 রাখতে হবে, 10টাকে আমরা নিয়ে চলে আসলাম বাদিকে। এবার আমাদের মেন সূত্র বীজদ্বয়ের গুণফল, আমরা জানি বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে আলফা বিটা। আলফা বিটার সূত্র হচ্ছে সি বাই এ। সি কোনটা, সি হচ্ছে কে -10 বাই দিয়ে এ মানে হচ্ছে 5, ঠিক আছে। এবার এই রাশিটার মান বলে দিয়েছে -2, তাহলে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি কে -10 বাই 5 ইকুয়াল টু -2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কে -10 ইকুয়াল টু 5 দুগুণী 10। তাহলে কে এর মান আমরা দেখতে পাচ্ছি -10টা এই পাশে গেলে +10 হবে আর
10-এর সাথে 10 কেটে গেলে 0 হবে। তাহলে 0 হচ্ছে অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে রয়েছে। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 4 দাগের অঙ্কটায় চলে আসবো। দেখো 4 দাগের অঙ্কটা বলেছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 হলে এই দুটোর মান কত। দেখো এই অঙ্কটা কিন্তু বহুবার আমি বড় করে করিয়েছি, আমি শর্টকাটে শুধু এখন বলছি। tan থিটা আর প্লাস cot থিটাতে যদি কোনো সময় 2 থাকে তাহলে এটাতে অলওয়েজ tan থিটার মান কিন্তু 1 বেরোবে। ঠিক আছে, আর cot থিটার মানও কিন্তু 1 বেরোবে, এটা মাথায় রাখবে। এটা কি করে বেরোবে, এর আগে যে পেজগুলো যারা করেছে, যারা আমার ভিডিও পরপর দেখেছো তারা জানো এই অঙ্কটা অনেকবার রিপিট হয়েছে। তো tan থিটা ইকুয়াল টু 1, cot থিটা ইকুয়াল টু 1। এবার আমাদের কি করতে হবে, এখানে যে প্রশ্নটা বলেছে tan 2024 দিয়েছে আর একটা cot থিটা 2024 দিয়েছে। তো আমরা জানি এখানে 1-এর মাথাতেও 2024 হবে আর এখানেও 1-এর মাথাতে 2024 হবে। তাহলে 1 আর 1 যোগ করলে 2 হবে। তাহলে 2 আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে রয়েছে। ঠিক আছে, তো পরপর 4টে অপশন সি কিন্তু হলো। চলে আসছি 5 দাগের অঙ্কটায়। দেখো 5 দাগের অঙ্কটা বলছে কি 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে। তো এটাকে আমরা কি করব, আয়ত ঘনকটা পাশাপাশি যদি রাখো, ধরো এরকম ভাবে রয়েছে, এরকম ভাবে যদি পাশাপাশি দুটো থাকে, ঠিক আছে, এরকম ভাবে যদি থাকে তাহলে এটাও 2√6 হবে, এটাও 2√6 হবে, এই পাশেরটাও 2√6 হবে, আর এই যে উচ্চতাটা সেটাও কিন্তু 2√6 হবে। ঠিক আছে, তো আমরা এটাকে করব কিভাবে, আমরা এটা করব হচ্ছে যে সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে এখানে দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি 4√6 তার হোল স্কোয়ার, প্রস্থ আমরা দেখতে পাচ্ছি 2√6 তার হোল স্কোয়ার, আর উচ্চতা হচ্ছে 2√6 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কর্ণের সূত্র। এবার এটাকে সমাধান করব কিভাবে। আচ্ছা, সমাধান করার আগে অঙ্কটা বলে দিই, এটা কিন্তু 5 দাগের অঙ্ক। ঠিক আছে, 5 দাগ। তাহলে রুট ওভারের মধ্যে প্রথমে 4 স্কোয়ার হলে আমাদের জানি কত, 4 স্কোয়ার 16, 16কে 6 দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে 6 × 16 96, প্লাস দিয়ে 2 এর স্কোয়ার করলে 4 হয়, আর 4 × 6 24 হবে, প্লাস এটাও 24 হবে। তাহলে এই দুটোকে, এই তিনটেকে যদি আমরা যোগ করি তাহলে এখানে 6 × 4 = 10 আর 4, তারপরে হচ্ছে 9, 10, 11, 12, 13 আর 1 14, 144, 144 মানে হচ্ছে 12 সেমি। ঠিক আছে, তাহলে 12 সেমিটা আমরা দেখে নিই, অপশন সিতে রয়েছে, তার মানে এটাও অপশন সি হচ্ছে, মানে পরপর 4টে অপশন সি হলো। 6 দাগেরটা চলে আসছি। দেখো 6 দাগেরটা বলছে a not equal to 0 এবং x1 x2 x3 এরকম করতে করতে এই পুরোটার গড় যদি x বার হয় তাহলে a x1 a x2 a x3 এরকম করতে করতে এর গড় কত হবে। খুব সোজা, শুধু a সামনে চলে আসবে, অপশন ডি হবে। ঠিক আছে, এটা কোষে দেখানোর কিছু নেই, এটা খুব ইজি, এটাও বহুবার রিপিট হয়েছে, অঙ্ক অনেকবার রিপিট হয়েছে। চলে আসছি আমরা নেক্সটে শূন্যস্থান পূরণে। দেখো 1 দাগেরটা, একটি অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5/7:2/3 হলে তাদের মূলধনের অনুপাত কত হবে। ক্রস গুণ করে দিলেই হয়ে যাবে। দেখো 3 × 5 = 15 করে দাও, আর ইস্টু দিয়ে 7 × 2 = 14 করে দাও, তাহলে এখানে বেরিয়ে গেল 15:14, মানে ক্রস গুণ, মানে এটার সাথে এটা গুণ, এই দুটো গুণ হলো, আর এই 2 এর সাথে 7 গুণ হলো, এরকম করে ক্রস গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে অনুপাত চলে আসবে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। মধ্য সমানুপাতি বের করতে হবে। মধ্য সমানুপাতি বের করার সূত্র হচ্ছে রুট ওভার দিয়ে মধ্য সমানুপাতি স্কোয়ার করে দেওয়া। রুট ওভার দেবো না, এটা জাস্ট স্কোয়ার করে দেবো, মানে দুটো রাশির যে গুণফল সেটাই হচ্ছে মধ্য সমানুপাতির বর্গের সমান। তো বর্গমান হচ্ছে এখানে x² আমরা লিখে দিয়েছি। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এখানেও একটা x² আসবে, -3x আসবে, -2x আসবে, আর মাইনাস মাইনাসে +6 আসবে, ইকুয়াল টু x²। x² কেটে যাচ্ছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি -5x রয়েছে, আর এই পাশে চলে যাচ্ছে -6, মাইনাস মাইনাস কেটে গিয়ে x এর মান কি হচ্ছে 6/5।
তার মানে আমরা তাহলে আমরা পাচ্ছি এখানে এক্স এর মান কত, 6/5। এটা শূন্যস্থানে লিখে দেবে। 3 দাগেরটা অনেকবার রিপিট হয়েছে। অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ কি হবে? এটা অনেকবার তোমরা করেছো, স্থূলকোণ হবে। ঠিক আছে, স্থূলকোণ। 4 দাগেরটা বলেছে tan 35 ডিগ্রি tan 55 ডিগ্রি সমান sin থিটা হলে থিটার সর্বনিম্ন ধনাত্মক মান বের করতে বলেছে। তো 4 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব? tan 45টা রাখলাম, আর tan 55 ডিগ্রিটার যদি পূরক কোণ করে চেঞ্জ করি তাহলে cot 35 হয়ে যাবে ইকুয়াল টু sin থিটা। এবার tan আর cot গুণ করলে তো 1 হয়, তার মানে আমরা sin থিটার মান কত পেলাম? 1। আমরা জানি sin 90 ডিগ্রিতে 1 হয়, তাহলে থিটার মান আমরা পেয়ে গেলাম কত? 90 ডিগ্রি। তাহলে এখানে বসিয়ে দেবে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে। 5 দাগের প্রশ্নটা বলছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কতটা? একটি, 1 হবে। 6 দাগেরটা বলেছে 10, 11, 9, 7, 13, 8, 14 তথ্যের মধ্যমা কত হবে? তো এটাকে সাজিয়ে নিলেই হয়ে যাবে। তো আমরা এটা সাজিয়ে নিচ্ছি, দেখো 6 দাগ দিয়ে এখানে লিখছি। প্রথমে সাজালে আসবে 7, তারপরে 8, 9, 10, 11, 12 নেই, তারপরে 13, তারপরে 14। এবার আমাদেরকে কি করতে হবে? দেখতে হবে কোনটার সাথে কোনটা কেটে যাচ্ছে। মধ্যমা বের করতে গেলে ফার্স্টের সাথে লাস্টের কাটাকুটি করতে হবে। 8-এর সাথে 13, 9-এর সাথে 11, তার মানে 10 পড়ে থাকছে। তাহলে 10 যদি পড়ে থাকে, ঠিক আছে, এটা পড়ে থাকছে, তাহলে 10 হচ্ছে অ্যান্সার। এখানে আমরা লিখে দেবো 10। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের শূন্যস্থান পূরণ। চলে আসছি আমরা এবার সত্য মিথ্যায়। সত্য মিথ্যা 1 দাগেরটা বলছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর কি 1 টাকা হয়? 0 টাকা হয়। ঠিক আছে, কোনো পার্থক্যই থাকে না, তাই এই কারণের জন্য এটা মিথ্যা হবে। মাথায় রাখবে 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ যা বেরোবে সরল সুদও তাই বেরোবে, 1 বছরের শুধু ক্ষেত্রে। 2 বছর হয়ে গেলে কিন্তু আবার আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাই 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়, আর সমান হলে তার পার্থক্য 0 হয়, তাই এখানে 1 টাকা দিয়েছে, তাই এটা মিথ্যা লিখেছি। 2 দাগেরটা কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলে, এটা একদমই সত্য। তারপরে 3 দাগেরটা বলেছে এক্স যদি জেড এর সাথে সমানুপাতিক হয় তাহলে ওয়াইও কিন্তু জেড এর সাথে সমানুপাতিক হলে এক্স ওয়াই কি সমানুপাতিক হবে জেড এর সাথে? এটা একদমই মিথ্যা, জেড স্কোয়ারের সাথে হবে। যখন করে দেখবে তখন দেখবে জেড জেড গুণ করে জেড স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো জেড এর স্কোয়ার তো এখানে দেয়নি, তাই এই কারণের জন্য এটা মিথ্যা লিখবে। এটা নিজেরা করবে, পেরিয়ে যাবে। ঠিক আছে, জেড এর স্কোয়ার হবেই, কনফার্ম, করে দেখো, পেরিয়ে যাবে। এবার বলেছে থিটার মান যদি আমরা 90 ডিগ্রির থেকে ছোট কোনো মান নিই আর 0 থেকে বড় মান নিই তাহলে এটা হচ্ছে কিনা চেক করতে হবে। দেখো, তো আমরা কি করব, সাইন 30 ডিগ্রি মান নিচ্ছি, তাহলে এখানেও কি হবে, সাইন স্কোয়ার 30 ডিগ্রি বসবে। তাহলে সাইন 30-র মান আমরা জানি হচ্ছে হাফ, আর সাইন স্কোয়ার 30-র মান হচ্ছে হাফের স্কোয়ার মানে 1/4। তাহলে 1/4 আর 1/2 এর মধ্যে কি বড়? অবভিয়াসলি 1/2ই বড়। ঠিক আছে, কেন বড় সেটাও বলে দিই, কারণ এটা ভাগ করলে 0.5 বেরোবে, আর এটা হচ্ছে 4, 25, 100 মানে 0.25 বেরোবে। বোঝা গেল? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 কিন্তু বড় হচ্ছে 0.25 এর থেকে, এটা বড়। তাহলে এটা যদি বড় হয় তাহলে এটা তো একদম ঠিকই দেওয়া রয়েছে, তাই এটাকে আমরা সেই কারণের জন্য এটাকে সত্য লিখব। ঠিক আছে, এটা সত্য হবে। 5 দাগেরটা বলেছে একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 1:3 হবে কি? সেটাও আমরা চেক করে নিচ্ছি। 5 দাগে দেখে নাও, মেন সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর তার সাথে ইস্টু হবে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে এখানে পাই আর স্কোয়ার এইচ পড়ে কেটে যাচ্ছে, তাহলে 1/3 ইস্টু 1 পড়ে থাকছে, তাহলে 1:3 হচ্ছে ক্রস গুণ করলে। তো এখানে 1:3 রয়েছে, তার মানে এই কারণের জন্য আমরা এটা কি লিখবো, সত্য লিখবো। ঠিক আছে, তারপরে চলে আসছি 6 দাগেরটায় বলেছে সংখ্যাগুরু মান কি 10 হচ্ছে? 10 বেশিবার রয়েছে না, একদমই বেশিবার নেই, এর জন্য এটা মিথ্যা হবে। সংখ্যাগুরু মান মানে আগেও বলেছি যেটা সংখ্যায় বেশিবার থাকবে, তো 10 কিন্তু বেশিবার নেই। ঠিক আছে, অরিজিনাল অ্যান্সার কিন্তু 9 হবে, 9 দেখো 3 বার রয়েছে। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়।
4 দাগের একেরটা, 4 দাগের একের অঙ্ক আমরা কিভাবে করব? বলছে 400 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমাদের প্রথমে তথ্যগুলো লিখে নিতে হবে। পি সমান সমান 400 টাকা, তারপর এখানে বলে দিয়েছে সমল চক্রবৃদ্ধি মানে এ সমান সমান বলে দিয়েছে 441 টাকা, এন বলে দিয়েছে হচ্ছে 2 বছর, আর চক্রবৃদ্ধির সুদের হার আমরা জানি না, মানে আর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমাদের সূত্র হচ্ছে a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এবার এর মানের জায়গায় আমরা লিখবো 441, পি এর মান হচ্ছে 400, 1 প্লাস আর, আর এর মান আমরা জানি না, বাই 100 আর টু দি পাওয়ার হচ্ছে স্কোয়ার। এবার আমাদেরকে কি করতে হবে? 441 বাই দিয়ে 400, আর এখানে হয়ে যাবে 1 প্লাস আর বাই 100 স্কোয়ার। এবারে স্কোয়ারটা এই পাশে চলে আসলে এটা কি হয়ে যাবে? 21/20 হয়ে যাবে, মানে বর্গমূল হয়ে গেল। আর এটা হয়ে যাবে 1 প্লাস আর বাই 100। প্রত্যেকটা লাইন কিন্তু বা দিয়ে করতে হবে তোমাদের, ঠিক আছে? এটা বা দিয়ে করবে। তাহলে এই লাইনে আমরা যদি চলে আসি তাহলে 21/20 মাইনাস 1 করতে হবে, বাই দিয়ে সমান সমান দিয়ে আর বাই 100। এবার আমরা কি করব? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 21 থেকে 20 যদি বাদ দিই তাহলে 1/20 হচ্ছে, এই পাশে থাকছে আর বাই 100, ঠিক আছে? এটা লসাগু করে বিয়োগ হয়েছে। 20 দিয়ে 100 কাটাকুটি করলে আর এর মান কত বেরোচ্ছে? 5%। তাহলে তোমরা এই উত্তরটা কি লিখবে? 5% লিখবে। উত্তর কিন্তু পুরো বাক্যে লিখতে হয়, তোমরা পুরো বাক্যে উত্তরটা লিখবে, আমি আর লিখলাম না। চলে আসছি আমরা দেখো 2 দাগের অঙ্কে। 2 দাগের অঙ্কটা বলছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাতটা দিয়ে দিয়েছে এবং প্রথম ব্যক্তির লভ্যাংশ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 50 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? তো আমরা এখানে ধরে নেব 2 দাগ দিয়ে, দেখো মনে করি বা ধরি বলেও লিখতে পারো। এখানে আমরা লিখবো হচ্ছে মনে করি লভ্যাংশ বা মোট লভ্যাংশ লিখতে পারো x টাকা, ঠিক আছে? তাহলে প্রথম ব্যক্তির প্রাপ্য, প্রথম ব্যক্তির লভ্যাংশ, তাহলে প্রথম ব্যক্তির লভ্যাংশ কত টাকা পাচ্ছে? x ইন্টু তার আনুপাতিক ভাগার। তাহলে 3 এর আনুপাতিক ভাগার মানে হচ্ছে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তার মানে 16 হচ্ছে। তাহলে আমরা এখানে কি করতে পারি? 16 লিখতে পারি, 3/16, তাহলে 3x/16 টাকা। একইভাবে তৃতীয় ব্যক্তিরও তাই হবে, তৃতীয় ব্যক্তির লভ্যাংশ কত হবে? x ইন্টু এটার আনুপাতিক ভাগার দেখে নিই 5 রয়েছে, তাই আমরা এখানে তাই লিখবো 5/16, তাহলে 5x/16। এবার সুতরাং দিয়ে আমরা বলতে পারি 5x/16 থেকে যদি 3x/16 বিয়োগ করি তাহলে 50 টাকা হবে। এবার 16 জায়গায় 16 থাকবে, আর ওপরে 5x থেকে 3x বাদ দিলে 2x হয়, 2x ইকুয়াল টু 50। এবার দেখো 2 দিয়ে যদি 50কে আমরা কাটাকুটি করি তাহলে এখানে চলে আসবে কত? 25। তাহলে x এর মান 25কে আমাদেরকে কি করতে হবে? 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে 25কে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে 6 25 150, মানে 15 থাকে, 25 1 25, আর 15 যদি যোগ করি তাহলে 2 1 3 1 4, মানে 400 আসছে। তাহলে x এর মান হচ্ছে 400 টাকা, ঠিক আছে? তাহলে উত্তরে তোমরা লিখবে, এখানে উত্তরে চেয়েছে কি? ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। দেখো মোট কত লাভ হয়েছিল, তোমরা উত্তরে লিখবে মোট লাভ হয়েছিল 400 টাকা, ঠিক আছে? চলে আসছি 3 দাগের অঙ্কটায়। 3 দাগের অঙ্কটা করানোর কিছু নেই, এটা তোমরা টেক্সট বই পেয়ে যাবে। তোমাদের কাছে যে টেক্সট বইটা রয়েছে, টেক্সট বুক, সেটা তুমি ভেদের চ্যাপ্টারে গেলে যৌগিক ভেদের উপপাদ্যটা পেয়ে যাবে, ঠিক আছে? ভেদের চ্যাপ্টারে যাবে, সেখানে টেক্সট বইয়ে এই উপপাদ্যটা লেখা রয়েছে। চলে আসছি 4 দাগের অঙ্কটা। দেখো 3x² - 5x + 2k = 0 সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে k এর মান কত? তো বাস্তব আর সমান হলে আমরা মেইন যে সূত্রটা জানি সেটা হচ্ছে b² - 4ac = 0।
তাহলে এখান থেকে আমরা কি করব, বি স্কোয়ার মানে হচ্ছে -5 স্কোয়ার মাইনাস দিয়ে 4 ইন্টু এর মান 3 আর সি এর মান হচ্ছে 2k ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে 25 মাইনাস 3 4 12 আর 12 দুগুণি হচ্ছে কত 24, 12 দুগুণি 24k ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, -24k সমান সমান -25 হয়ে যাবে। মাইনাস মাইনাস যদি কেটে যায় তাহলে কে এর মান বেরোচ্ছে কত 25/24। ঠিক আছে, এটাই অ্যান্সার বের করতে বলেছিল যে কে এর মান কত, তাহলে কে এর মান 25/24 বেরোলো। চলে আসছি আমরা 5 দাগের অঙ্কটায়। দেখো 5 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব। প্রথমে এখানে x এর মান বলে দিয়েছে, দেখো 3 + 2√2 এটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা 1/x এর মান বের করি তাহলে এটাও হয়ে যাবে 1/3 + 2√2। ঠিক আছে, এটা হবে। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা কি, করণী নিরসন করতে হবে। করণী নিরসন কি করে করব, এখানে হয়ে যাবে 3 - 2√2 আর নিচে হয়ে যাবে 3 + 2√2 আর 3 - 2√2। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে ওপরে যা আছে তাই থাকবে আর নিচেরটা কি হয়ে যাবে, 3 3 9 হয়ে যাবে আর 2 2 4 4 2 8 হয়ে যাবে, অর্থাৎ পড়ে থাকবে 3 - 2√2 এটা পড়ে থাকবে। এবার অঙ্কটা দিয়েছে x + 1/x এর মান বের করতে। তাহলে x এর মান তো আমরা জানি 3 + 2√2 আর প্লাস দিয়ে 3 - 2√2 যেটা 1/x এর মান এখন বের করলাম। এবার দেখো এটার সাথে এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে 3 3 6। তাহলে 6 আমরা বলতে পারি হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, 5 দাগের অ্যান্সার এটা। ঠিক আছে, 5 দাগের অঙ্কটা করালাম, তার অ্যান্সার হচ্ছে 6। চলে আসছি আমরা 6 দাগেরটায়। 6 দাগেরটা বলছে দেখো ABCD আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB 6 সেমি, OD 8 সেমি এবং OA 5 সেমি। OCর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এটা রিপিটেড অঙ্ক। দেখো এটা কিভাবে সমাধান করতে হয় নিজেরা দেখে নাও, নিজেরা দেখে নিয়ে এটা করার চেষ্টা করো। এটা আমি বোঝালাম না, কারণ এটা আমি যখন প্রশ্ন বিচিত্রায় করিয়েছিলাম তখন আমি এটা বুঝিয়েছিলাম। ঠিক আছে, তো এটা তোমরা দেখে নাও। প্রশ্ন বিচিত্রাতেও কিন্তু এই অঙ্কটা রয়েছে কোনো না কোনো মডেলে। এবার দেখো আমরা নেক্সট অঙ্কটা যেটা করব সেটা হচ্ছে VII বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি আর 3 সেমি। তাহলে একটা রয়েছে হচ্ছে ছোট বৃত্ত, একটা রয়েছে হচ্ছে ছোট বৃত্ত আর আরেকটা রয়েছে হচ্ছে বড় বৃত্ত, এবং এদের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা করলাম, এটা হচ্ছে এর কেন্দ্র, এর থেকে সোজা একটা দাগ যাবে এটা। এবার এটার আমরা কি করব, নামকরণ করব। এটা হচ্ছে P, এটা হচ্ছে A, এটার নামকরণ করব হচ্ছে B, এটার নামকরণ করব C আর এটার নামকরণ করব হচ্ছে Q। ঠিক আছে, এবার আমাদেরকে যেটা করতে হবে, দেখো এখান থেকে যে C থেকে যে Q এর মানটা সেটা কিন্তু 3 সেন্টিমিটার এটা বলে দিয়েছে। ঠিক আছে, এখান থেকে এতটুকু এটা 3 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে CBর মান আমরা কি করে বের করব, পুরোটা যদি 8 সেমি হয় তার থেকে 3 সেমি বাদ যাবে, মানে 5 সেন্টিমিটার বেরোবে। তাহলে এটা 5 সেন্টিমিটার আমাদের বেরিয়ে গেল। এবার A থেকে B পর্যন্ত যেটা সেটা বলে দিয়েছে 13 সেমি। ঠিক আছে, A থেকে B পর্যন্ত এটা বলে দিয়েছে কত, 13 সেমি। এবার এখানে এই লম্বটা তৈরি হচ্ছে, তার মানে এখানে এটা 90 ডিগ্রি আর 90 ডিগ্রি হলে আমরা পিথাগোরাসের সূত্র ফেলতে পারি। ABC যেটা, এটা কিন্তু একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ABCটা। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমাদেরকে ACর মান বের করতে হবে। তাহলে ACর মান বের করতে গেলে আমাদেরকে অতিভুজ থেকে মানে 13 স্কোয়ার থেকে 5 স্কোয়ার বিয়োগ করতে হবে। তাহলে 13 স্কোয়ার মানে হচ্ছে 169 আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে 169 থেকে 25 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 144 মানে হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 12 সেন্টিমিটার হচ্ছে
স্পর্শকের দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য জানতে চেয়েছে, সেটা তোমরা লিখে দেবে 12 সেন্টিমিটার। চলে আসছি আমরা 8 দাগের অঙ্কটা। দেখো VII, এখানে বলেছে x ইকুয়াল টু a sec থিটা। তাহলে আমরা x/a নিয়ে আসতে পারি, তাহলে হয়ে যাবে কি sec থিটা। স্কোয়ারে যদি করে দিই, মানে উভয় পক্ষ বর্গ, তাহলে x স্কোয়ার a স্কোয়ার সমান সমান কি হয়ে যাবে sec স্কোয়ার থিটা। তার পাশে কি রয়েছে দেখো y ইকুয়াল টু b tan থিটা। তাহলে এটাও একইভাবে y/b ইকুয়াল টু tan থিটা হবে। যদি এটাকে উভয় পক্ষ বর্গ করি y স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু tan স্কোয়ার থিটা। এবার সুতরাং দিয়ে আমরা রিলেশন জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। তো এটাই হচ্ছে থিটা বর্জিত সম্পর্ক। ঠিক আছে, তো এতদূর পর্যন্ত করবে, এর আর এক্সট্রা এটা করতে লাগবে না, এটাই সম্পর্ক রয়েছে এবং এটাই তোমরা উত্তরেও পাবে। এবার চলে আসছি 9 দাগের অঙ্কটায়। দেখো 9 দাগের অঙ্কটা, 9 দাগের অঙ্কটা এখানেই করে দিচ্ছি। বলেছে একটি ঘুড়ির উন্নতি কোণ বলেছে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, মানে হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক। তো এটাকে আমরা কি করব, একটা সমকোণ আঁকবো। তাহলে এটা বলে দিয়েছে হচ্ছে 60 ডিগ্রি, এটা এ, এটা বি, এটা সি। এর যে ঘড়ির সুতোটা, ঠিক আছে, সেটা বলে দিয়েছে 20√3 মিটার। তাহলে ঘড়ির সুতো বলে দিয়েছে 20√3 মিটার। তাহলে ঘড়ি মাটি থেকে কত উচ্চতায় থাকবে, মানে এ বির মান জানতে চেয়েছে। তা আমরা এ বির মান কি করে বের করব, দেখো এখানে এ বি সি ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ থেকে পাই। তাহলে ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি, এ বি দরকার আর এসি দরকার। তাহলে আমরা এখানে সাইন ধরতে পারি। সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু আমাদের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে এ বি বাই এসি। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইকুয়াল টু এ বির মান হচ্ছে এ বি থাকবে, আর বি এসির মান হচ্ছে 20√3। এবার 20√3 এ বি যদি আমরা বের করি, তাহলে কি হয়ে যাবে 20 গুণ শুধু 3 হয়ে যাবে, আর বাই দিয়ে 2, কারণ √3 গুণ করলে শুধু 3 হয়ে যায়। এবার 10 দিয়ে 20কে কাটাকুটি করলে 20 দিয়ে 2কে কাটাকুটি করলে হচ্ছে 10 হয়, আর 3 10 এখানে 30 হবে। তাহলে এখানে উত্তর তোমরা লিখবে কত উচ্চতায় আছে, 30 মিটার উচ্চতায় আছে। ঠিক আছে, উত্তর কিন্তু তোমরা লিখে নেবে 30 মিটার হবে। চলে আসছি আমরা 10 দাগের অঙ্কটায়। দেখো দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে এবং ভূমির পরিধির অনুপাত দিয়ে দিয়েছে। তাদের আয়তনের অনুপাত কত সেটা জানতে চেয়েছে। তো আয়তনের অনুপাত আমরা বের করব, 10 দাগ দিয়ে দিচ্ছি আগে এখানে। তাহলে আয়তনের অনুপাত হচ্ছে কি করব, আচ্ছা তার আগে এখানে দেখে নিই ভূমির পরিধির অনুপাত দিয়েছে। তাহলে ভূমির পরিধির অনুপাত আমরা যদি বের করি, তাহলে একটা r1 স্কোয়ার বাই দিয়ে একটা r2 স্কোয়ার, এটার আগে অনুপাত আমাদেরকে লিখে নিতে হবে, যেটা 3/4 আছে। তাহলে পাই পাই কেটে যাচ্ছে, r1/r2 সমান সমান, আচ্ছা স্কোয়ার ফর্মেই যদি লিখি, ধরো এটাতেও স্কোয়ার আছে, এটাতেও আছে, তাহলে 3/4ই থাকবে। ঠিক আছে, তার মানে ব্যাসার্ধের অনুপাতটা আমরা পেয়ে গেলাম 3/4। এবার আমাদের মেইন যে সূত্রটা সেটা হচ্ছে পাই r1 স্কোয়ার h1 আর h2 দিয়ে পাই r2 স্কোয়ার h2। তাহলে এটাকে যদি আমরা লিখি পাই r1 স্কোয়ার h1 বাই দিয়ে পাই r2 স্কোয়ার h2, এটা এইভাবে লিখতে পারি। পাই পাই কেটে যাচ্ছে, r1/r2 মান তো আমরা জানলাম 3/4, আবার গুণ চিহ্ন দিয়ে h1/h2 এটার অনুপাত বলে দিয়েছে 1/2, মানে এটা এখানে 1 হবে, এটা 2 হবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3 × 3 আর এটা পাচ্ছি 8, 4 × 2 = 8। ঠিক আছে, এবার দেখো এখানে যেহেতু স্কোয়ার ফর্মে বলেছে, ঠিক আছে, এখানে যেহেতু স্কোয়ার ফর্মে বলেছে তাই এখানে
3:8 বেরোনোর কথা। দাঁড়াও, এখানে কিছু একটা ভুল হয়ে গেছে নাকি, অঙ্কটা দেখে নিই একবার। নেট চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত। ভূমির পরিধি, আচ্ছা ভূমির পরিধির অনুপাত বলেছিল, তো এখানে ভূমির পরিধির সূত্রটা কিন্তু ভুল করা হয়েছে, ঠিক আছে। এখানে ভূমির পরিধির সূত্র হচ্ছে 2πr1 2πr2, তাহলে r1 আর r2 বেরোবে, ঠিক আছে। আমি পরিধিটা খেয়াল করিনি, আমি বৃত্তের ক্ষেত্রফল ভেবেছিলাম। তাহলে এটাতেও স্কোয়ার বেরোবে, এটাতেও স্কোয়ার বেরোবে, তাহলে একটু চেঞ্জ হয়ে যাবে। 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 16 দুগুণি 32, অর্থাৎ 9:32 হবে এটা অ্যান্সার, ঠিক আছে। একটু মিস্টেক হয়ে গেছিলো, কারণ ওখানে সূত্রটা ভুল লিখেছিলাম, তার জন্য। এবার আমরা করব হচ্ছে 11 দাগের অঙ্কটা। দেখো 11 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব। xi বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো বক্রতলের ব্যাসার্ধটা ধরে নাও তোমরা, ঠিক আছে। ব্যাসার্ধ মনে করি আর একক, ঠিক আছে, এটা ধরে নাও। তাহলে বক্রতলের আমরা যদি ক্ষেত্রফল বের করি তাহলে কি লিখব, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4πr², ঠিক আছে, বর্গ এককে। এবার বলেছে 50% যদি বৃদ্ধি পায়, তাহলে 50% বৃদ্ধির পর ব্যাসার্ধ হবে, তাহলে 50% মানে হচ্ছে r ইন্টু 150/100, ঠিক আছে। 50% বৃদ্ধি মানে হচ্ছে 100-র মধ্যে 150 হয়ে গেছে। তা 0 0 কাটলে এটা হচ্ছে 5 দিয়েছে, 3 5 15 আর 5 দুগুণি 10, তাহলে 3r/2 একক। তাহলে নতুন বক্রতলের ক্ষেত্রফল, তাহলে নতুন বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4πr², মানে হচ্ছে 3r/2 তার হোল স্কোয়ার। তাহলে এটা 4π হবে, আর ইন্টু দিয়ে 9r² বাই দিয়ে 4 হবে, 4 4 কেটে গেল, তাহলে 9πr² হচ্ছে। তাহলে বৃদ্ধির হার আমরা কি করে বের করব। বৃদ্ধির হার বের করার সূত্র হচ্ছে কতটা বৃদ্ধি পেল, আগে ছিল 4, এখন হলো 9, তাহলে 5πr² এতটা বৃদ্ধি পেয়েছে, কার মধ্যে, 4πr² এর মধ্যে, ইন্টু 100। তাহলে 4 দিয়ে এটা কাটাকুটি করলে 25, 5 25 125, তাহলে 125% হচ্ছে অঙ্কটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে 11 দাগের অ্যান্সার হচ্ছে 125%। 12 দাগের অঙ্কটা কিন্তু অনেকবার তোমাদেরকে করিয়েছি, মানে এই টেস্ট পেপারেই, ঠিক আছে, পর্ষদের টেস্ট পেপারেই কিন্তু বহুবার করিয়েছি, এবিটিএতে বহুবার করিয়েছি, আর প্রশ্ন বিচিত্রাতেও কিন্তু অনেকবার ছিল, ঠিক আছে। তো অঙ্কটা কিভাবে করতে হয় দেখো, এই যে 25 দেখতে পাচ্ছ, এটাকে ধরতে হয় হচ্ছে এ, আর 10টাকে ধরতে হয় হচ্ছে এইচ। তাহলে এটার সূত্র কি, এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফআই ইউআই বাই দিয়ে সামেশন এফআই ইন্টু এইচ। এর মান 25 প্লাস দিয়ে 20/100 ইন্টু 10, 0 0 0 0 কেটে গেল, 25 আর 2 27 অ্যান্সার, ঠিক আছে। এটা বহুবার করিয়েছি, ঠিক আছে। তো আজকের মতন এতটাই, এটা পুরো এমসিকিউ এসিকিউ করিয়ে দিলাম, 2 দাগ মানে 2 মার্কসের অঙ্কগুলো করিয়ে দিলাম। এবার তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে বলছো স্যার বড় অঙ্কগুলো করাবেন না, বড় অঙ্কগুলো করাবেন না। বড় অঙ্কগুলো কিন্তু বারবার কিন্তু আমি বলেছি, বড় অঙ্কগুলো কিন্তু আমি শুধুমাত্র টেক্সট বইয়ের যে বাইরের অঙ্ক, টেক্সট বইয়ের যে বাইরের অঙ্কগুলো রয়েছে, বাইরের অঙ্ক, সেইগুলোই শুধুমাত্র করাবো। বারবার বলছি, আবারও বলছি, টেক্সট বইয়ের যে বাইরের অঙ্কগুলো রয়েছে সেগুলোই করাবো। যদি কোনো বড় অঙ্ক টেক্সট বইয়ে থাকে তাহলে তোমরা টেক্সট বইয়ের সমাধান কিন্তু নিজেরা করে নিতে পারবে, ঠিক আছে। কারণ টেক্সট বইয়ের সমাধান কিন্তু অনেক জায়গায় রয়েছে, অনেক, তোমার যে কোনো ক্রোমে গিয়ে, গুগল ক্রোমে গিয়ে যদি তোমরা সার্চ করো যে ক্লাস 10-এর
টেক্সট বুক সলিউশন, ম্যাথ সলিউশন, ঠিক আছে, টেক্সট বুক ম্যাথ সলিউশন, এটা যদি সার্চ করো তাহলে দেখবে অনেক ওয়েবসাইট আসবে, যে ওয়েবসাইটগুলোতে অঙ্ক সমাধান করে দেওয়া রয়েছে। তার জন্যে আমি কিন্তু বড় অঙ্কগুলো করাচ্ছি না। যদি টেক্সট বইয়ের বাইরের অঙ্ক থাকে তাহলেই কিন্তু আমি অঙ্কগুলো করাবো। তো আপাতত সবে টেস্ট পেপারটা হাতে আমার কাছে এসেছে, তো আমি খুঁজে দেখবো যে টেক্সট বইয়ের বাইরে কি কি অঙ্কগুলো রয়েছে, সেগুলোই আমি করাবো, ঠিক আছে। বাকি যেগুলো টেক্সট বইয়ের মধ্যে আছে সেগুলো তোমরা ক্রমে গিয়ে ক্লাস 10 বলে সার্চ করবে, ক্লাস 10 ম্যাথ টেক্সট, ঠিক আছে, টেক্সট বুক সলিউশন বা টেক্সট ম্যাথ সলিউশন, এটা সার্চ করবে, তাহলেই দেখবে অনেকগুলো কিন্তু ওয়েবসাইট চলে আসবে। যে কোনো ওয়েবসাইটে ঢুকে যেটা তোমার প্রয়োজন, কষে দেখি যেটার প্রয়োজন, সেই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতন এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রাখো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।